অ্যালজাইমার এক প্রকার রোগ। তবে আপনি কি মনে করেন অ্যালজাইমার বা স্মৃতিভ্রম রোগ কেবল একজন মানুষের মস্তিষ্ককেই ধ্বংস করে? আর আমি যদি বলি না, এই রোগের আড়ালে লুকিয়ে থাকতে পারে এমন এক ডেমনিক শক্তি যা কেবল স্মৃতি নয়, পুরো শরীরটাকেই আস্তে আস্তে গিলে খেতে চায়। আজকের ঘটনাটি মিয়া নামের এক পিএইচডি স্টুডেন্টের, যে অ্যালজাইমার রোগীদের উপর একটি ডকুমেন্টারি বানাতে গিয়ে এমন এক সত্যের মুখোমুখি হয় যা বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরে। ডেবরা লোগান নামের এক বৃদ্ধার শান্ত বাড়িটি কিভাবে রাতারাতি ওই ছাত্রদের জন্য এক জাহান্নামে পরিণত হলো? কেনই বা ওই বৃদ্ধা নিজের নখ দিয়ে নিজের চামড়া ছিঁড়ে ফেলেছিলেন? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, অন্ধকারে জানালার ওই পাশে প্রতিনিয়ত ডেবরা কার সাথে কথা বলতেন? আসলেই কি এটি একটি রোগ, নাকি কোনো রহস্য ছিল এর পিছনে? মেডিকেল সায়েন্সে এটাকে একটি রোগ বলা হলেও কালো জাদুর ভাষায় তাকে বলা হয় অমরত্বের অভিশাপ। তবে সাবধান, এই কাহিনীর শেষটা আপনাদের রাতের ঘুম কেড়ে নিতে পারে। পিএইচডি ছাত্রী মিয়া তার দুই বন্ধু গ্যাভিন এবং লুইসের সাথে আলজাইমার রোগীদের নিয়ে একটি ডকুমেন্টারি ফিল্ম তৈরি করছিল। গ্যাভিন ছিল মিয়ার টিমের ক্যামেরাম্যান এবং লুইস হলো সাউন্ড রেকর্ডার। তারা তিনজন মিলে অ্যালজাইমার আক্রান্ত রোগী ডেবরা লোগানের বাড়িতে পৌঁছায়, যেখানে ডেবরার মেয়ে সারা তাদের ওয়েলকাম জানায়। সারা তার মায়ের সাথে ভার্জিনিয়ার একসমা নামের শহরে থাকত। প্রথমে ডেবরা এই ডকুমেন্টারির জন্য রাজি ছিল না, কিন্তু সারা জানতো তাদের আর্থিক অবস্থা ভালো নয়। তাদের সংসার চালানো এবং মায়ের চিকিৎসার জন্য তার টাকার খুবই প্রয়োজন ছিল। মিয়া এই ডকুমেন্টারির জন্য তাকে কিছু টাকা দিত এবং এই ডকুমেন্টারি হওয়াকালীন তার মায়ের চিকিৎসার সব খরচ করার প্রতিশ্রুতি দিয়েছিল। এই কারণেই সারা তার মাকে রাজি করিয়ে নেয়। মিয়া তার ডকুমেন্টারি শুরু করার সময় ক্যামেরার সামনে আলজাইমার রোগের ভয়াবহতা ব্যাখ্যা করে বলে, আলজাইমার কখনো শুধু একজন রোগীর বিষয় নয়। এই রোগ শুধু রোগীকেই ধ্বংস করে না, বরং তার আপনজনেদের উপর গভীর শারীরিক ও মানসিক প্রভাব ফেলে। যখন মস্তিষ্কের একটি নির্দিষ্ট অংশে অস্বাভাবিক প্রোটিন জমতে শুরু করে, তখন তা ধীরে ধীরে মস্তিষ্কের নিউরনগুলোকে মেরে ফেলে। যখন এই রোগ মস্তিষ্কের সেন্সারি রিজিয়ন বা সংবেদনশীল অংশে পৌঁছায়, তখন রোগীর ভয়ঙ্কর বিভ্রম হতে থাকে এবং সে এমন সব জিনিস দেখতে থাকে বা শুনতে পায় যার কোনো অস্তিত্বই নেই। এবং রোগের শেষ পর্যায়ে মস্তিষ্কের সেই অংশটিও নষ্ট হয়ে যায় যা হার্টবিট বা শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, যার ফলে রোগীর অত্যন্ত যন্ত্রণাদায়ক মৃত্যু ঘটে। মিয়া তার ডকুমেন্টারিতে ডেবরার অতীত সম্পর্কে বলতে শুরু করে। সে জানায়, ডেবরার হাজবেন্ড ড্যানিস ফুসফুসে রক্ত জমাট হওয়ার কারণে অকালে মারা গিয়েছিলেন। এই দুর্ঘটনার পর 2 বছরের ছোট্ট মেয়ে সারা লালন পালনের পুরো দায়িত্ব ডেবরার উপর এসে পড়ে। হার না মেনে ডেবরা তার বাড়িতেই শহরের জন্য একটি সুইচ বোর্ড আনসারিং সার্ভিস শুরু করে, যার মাধ্যমে একে অপরকে বার্তা পাঠানো যায়। সেই সময় এটি ডাক্তার, আইনজীবী এবং টাউন হলের বার্তা আদান প্রদানের প্রধান মাধ্যম হয়ে উঠেছিল। সারা ক্যামেরার সামনে সেই সময়কার কথা মনে করে বলে, সেই সময় সবাই তার মাকে পাগল বলেছিল, কিন্তু ডেবরা নিজের পরিশ্রমে সেই ব্যবসা সফল করে এবং খুব কষ্টে তার সংসার চালায়। তো যাই হোক, পরের দিন ডেবরা বাগানে কাজ করছিলেন এবং লুইস দূর থেকে ক্যামেরা নিয়ে চুপি চুপি তার ক্যামেরা করছিল। সে ধীরে ধীরে ক্যামেরা জুম করতে দেখে ডেবরা তার হাতে একটি জ্যান্ত সাপ ধরে রয়েছে। এই দৃশ্য দেখে লুইস ভয় পেয়ে যায়। ঠিক তখনই মিয়া সেখানে আসে। সে লুইসকে বাধা দিয়ে বলে যে তার এভাবে অন্যের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা উচিত নয়। মিয়া লুইসকে বলে বাড়ির কোনায় কোনায় ক্যামেরা লাগিয়ে দেয়, যাতে ডকুমেন্টারির জন্য তারা ডেবরার বেশি বেশি ফুটেজ পেতে পারে। সেদিন রাতে হঠাৎ ডেবরার শরীর খারাপ হয়ে যায় এবং সে গ্যাভিনের উপর জোরে চিৎকার করতে থাকে। তার ধারণা ছিল গ্যাভিন তার বাগানে কাজ করার কোদালটি চুরি করেছে। ডেবরার রাগ এতটাই ভয়ানক ছিল যে সে রান্নাঘরের বাসনপত্র ছুঁড়তে শুরু করে এবং পাগলের মতো চিৎকার করতে থাকে, আমাকে আমার কোদালটা দাও। পুরো টিম ঘাবড়ে গিয়ে বাড়ির এদিক ওদিক কোদাল খুঁজতে শুরু করে। শেষ পর্যন্ত সেই কোদালটি মিয়া ফ্রিজারের ভেতরে খুঁজে পায়, যা ডেবরা নিজেই রেখে ভুলে গিয়েছিল। সারা যখন তার মাকে সেই কোদাল দিতে যায়, তখন ওখানকার দৃশ্য দেখে তার গায়ের রক্ত ঠান্ডা হয়ে আসে। ডেবরা নিজের নখ দিয়েই নিজের ঘাড় এমনভাবে আঁচড় দিচ্ছিল, সেখান থেকে রক্ত ঝরছিল। ডেবরার এই রূপ দেখে সারা ভয়ে কাঁপতে থাকে। ডেবরাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার নাজির সারাকে জানায় যে তার মায়ের আলজাইমার হঠাৎ খুব দ্রুত বাড়তে শুরু করেছে, তবে চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে। এরপর প্রয়োজনীয় পরীক্ষা এবং চিকিৎসার পর ডেবরাকে আবার বাড়িতে ফিরিয়ে আনা হয়। সেই দিন ডেবরাকে বেশি খুশি এবং স্বাভাবিক দেখাচ্ছিল, কিন্তু পরের দিন রাতে তাকে কিছু অদ্ভুত আচরণ করতে দেখা যায়। সে নিজের ঘরে একা অন্ধকারে আয়নার সামনে বসে নিজের সাথেই কথা বলছিল। সে বলছিল, আমি তোমাকে বলেছিলাম এখান থেকে দূরে থাকতে। তাকে দেখে এমন মনে হচ্ছিল যেন সে কোনো অদৃশ্য শক্তি তাকে কিছু বলছে, আর সেটা শুধু ডেবরাই শুনতে পাচ্ছিল। তার উত্তরে সে বলে, আমি এই বিষয়ে কিছুই জানতাম না। এই সব কিছু মিয়া এবং তার টিমের কাছে বড়ই অদ্ভুত ব্যাপার মনে হয়।
এইভাবে মিয়া এবং তার টিমের এই ডকুমেন্টারি কাজ করতে করতে 18 দিন কেটে যায়। এক রাতে সবাই একসাথে বসে ড্রিঙ্ক করছিল এবং একে অপরের ছোটবেলার গল্প বলছিল। ঠিক তখনই হঠাৎ দোতলা থেকে কিছু আঁচড়ের বিকট শব্দ শোনা যায়। শব্দ শুনে সারা সাথে সাথেই উপরে ছুটে যায়। এর মধ্যে নিচে লুইস ডেবরাকে একটি ঘরের দিকে যেতে দেখে। লুইস তার পিছু পিছু গিয়ে দেখে ডেবরা অন্ধকারে ঘরে জানালার সামনে দাঁড়িয়ে বাইরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন কিছু একটা দেখছে সে। এদিকে সারা তার মাকে উপরে না পেয়ে নিচে ফিরে আসে এবং তাকে জানালা দিয়ে বাইরে তাকাতে দেখে। সে লুইসকে বলে তার মা প্রায়ই মনে করে কোনো অজানা লোক হয়তো রাতের অন্ধকারে জানালার ফাঁকা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে। তবে এটা ডেবরার সম্পূর্ণ ভুল ধারণা ছিল। কিন্তু ডেবরার চিন্তাধারা সেই কাল্পনিক অজানা লোকটিকে ডেবরা এতটাই ভয় পেত যে সে জানালায় পেরেক ঠুকে সেটি বন্ধ করতে শুরু করে, যাতে কেউ ভিতরে আসতে না পারে। তো যাই হোক, এতদিনে মিয়া এবং তার টিম ডেবরার এই সব আচরণে অভ্যস্ত হয়ে গিয়েছিল। তাই সবাই খুব সহজভাবেই তারা এই পরিস্থিতিকে সামলে নেয়, কারণ অ্যালজাইমার রোগে এইসব স্বাভাবিক। একদিন রাতে সবাই শান্তিতে ঘুমাচ্ছিল। সারা ওয়াশরুমে যাওয়ার জন্য উঠলে দেখে তার মা ঘরে নেই। সে পুরো বাড়ি এবং বাইরে ডেবরাকে খুঁজতে শুরু করে, তবে কোথাও পায় না। তবে মিয়া এবং তার টিম যখন সিসিটিভি ফুটেজ চেক করে, সবারই হুঁশ উড়ে যায়। ফুটেজে দেখা যায় ডেবরা ঘুমন্ত অবস্থায় হঠাৎ বিছানা থেকে উঠে বাইরের দিকে চলে আসছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, তারা যখন বাইরের ফুটেজ দেখে ডেবরাকে তারা ঘর থেকে বাইরে বেরোতে দেখে না, যেন সে কোথাও ঘরের ভিতরেই অদৃশ্য হয়ে গেছে। সবাই চিন্তিত হয়ে ডেবরাকে এদিক ওদিক খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে লুইস সেই ঘরে পৌঁছায় যেটি জানালা আগের রাতে ডেবরা নিজেই পেরেক ঠুকে বন্ধ করে রেখেছিল। সে দেখে জানালার পেরেকগুলো উপড়ানো এবং জানালাটি খোলা। জানালার ঠিক বাইরে ডেবরার কাপড়ের একটি টুকরো পড়ে আছে, যাতে রক্তের দাগ লেগেছিল। লুইস সাথে সাথে সবাইকে ডেকে আনে। সবাই টর্চ নিয়ে বাগানের দিকে ছুটে যায়। তারা দেখে ডেবরা অন্ধকারে পাগলের মতো 2 হাত দিয়ে মাটি খুঁড়ছে, যেন সেখানে কিছু একটা রয়েছে। সারা যখন তার মায়ের কাছে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে, তখন ডেবরা হঠাৎ চিৎকার করে তার ওপরেই হামলা করে। কোনো মতে সবাই মিলে ডেবরাকে সামলায়, তাকে ঘরের ভিতরে নিয়ে আসে। নখ দিয়ে মাটি খোঁড়ার কারণে ডেবরার 2 হাতের নখ মারাত্মকভাবে ছুলে গিয়েছিল। মিয়া সেগুলিকে পরিষ্কার করে মলম লাগিয়ে দেয়। ডেবরাকে ঘুম পাড়ানোর পর গ্যাভিন যখন সবাইকে সেই রাতের ফুটেজ দেখায়, তখন সবারই হাত পা ঠান্ডা হয়ে আসে। তারা যা দেখে তা সত্যিই অবিশ্বাস্য ছিল। তারা দেখে চোখের পলকে ডেবরা কোনো সাহায্য ছাড়াই 3 থেকে 4 ফুট উঁচু একটি গ্যাস টেবিলের উপর উঠে পড়ে, যেমনভাবে মানুষ খুব সহজেই একটি পা বাড়িয়ে দেয়। প্রথমে সবার মনে হয় এটি কোনো রেকর্ডিং গ্লিচ হতে পারে, কিন্তু আশ্চর্যের বিষয় ছিল সেই রেকর্ডিংয়ের সময় টাইমে কোনো গ্যাপই ছিল না। আর এই ফুটেজে ডেবরা যা করেছিল তা কোনো সাধারণ মানুষের পক্ষে শারীরিকভাবে সম্ভবই নয়। এটি দেখে সবাই হতবাক হয়ে যায়। পরের দিন সকালে সারা যখন সেই ফুটেজ তার মাকে দেখায়, ডেবরা প্রথমে নিজেকে চিনতেই পারছিল না এবং অবাক হয়ে জিজ্ঞাসা করে, এটা কে? কিন্তু যখন তাকে জানানো হয় এই ফুটেজটি তার নিজেরই, তখন এটা শুনে সে কান্নায় ভেঙে পড়ে। তবে হঠাৎই পরক্ষণে ডেবরার আচরণ হিংস্র হয়ে ওঠে এবং সে সারার উপর আক্রমণ করে। পুরো ঘর চিৎকারে কেঁপে ওঠে। আবারও সবাই মিলে তাকে কোনো মতে শান্ত করে। ডেবরাকে আবারও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষার সময় দেখা যায় তার চামড়ায় এক অদ্ভুত সংক্রমণ হয়েছে, যার ফলে তার চামড়া সাপের মতো শক্ত এবং আঁশযুক্ত হয়ে গেছে। এই কয়েকদিনে ডেবরার এই মানসিক ও শারীরিক পরিবর্তন কেউই ঠিকঠাক বুঝতে পারছিল না। ডক্টর নাজিব পরিস্থিতি ভালোভাবে বোঝার জন্য ডেবরার সাথে কিছু মানসিক পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। আর ঠিক তখনই ডেবরা নিজের নখ দিয়ে নিজের হাতের চামড়া ছুলতে শুরু করে। ডক্টর তাকে থামানোর চেষ্টা করে, তবে সে একটি হিংস্র পশুর মতো অদ্ভুতভাবে ভয়ঙ্কর শব্দ করতে থাকে। ডক্টরদের জন্য এই পরিস্থিতি অত্যন্ত বিভ্রান্তিকর ছিল, কারণ এই লক্ষণগুলো সাধারণ আলজাইমারের সাথে একেবারেই মিল খাচ্ছিল না। তাই ডক্টর ডেবরাকে কয়েক সপ্তাহ হাসপাতালে রাখার সিদ্ধান্ত নেয়। আর সেই সময় মিয়া এবং তার টিম নিজেদের শহরে ফিরে যায়। পরে যখন ডেবরা হাসপাতাল থেকে ছাড়া পায়, তখন সারা নিজেই মিয়াকে খবর দেয় এবং তারা ডকুমেন্টারি শেষ করার জন্য তার বাড়িতে আবার ফিরে আসে। তারা যখন তার বাড়িতে পৌঁছায়, তখন রাত হয়ে গিয়েছিল এবং ঘরে ঢোকার সাথে সাথেই তারা অদ্ভুত ভয়ঙ্কর সব শব্দ শুনতে পায়। মিয়া এবং তার টিম দেখে ডেবরা নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছে। তার প্রতিবেশী হ্যারিস এবং সারা তাকে সামলানোর চেষ্টা করছিল। ডেবরা মাটির তৈরি একটি ছোট মূর্তির টুকরো গিলে ফেলার চেষ্টা করছিল। সবাই মিলে অনেক কষ্টে তাকে ধরে তার মুখ থেকে সেই মাটির টুকরোটি বের করে ফেলে। এই ঘটনার ঠিক পরের দিনই সবাই মিলে ঘরের সমস্ত মাটির পত্র এবং শোপিসগুলিকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়, যাতে ডেবরা আবার কিছু গিলে ফেলার চেষ্টা না করে। মিয়া এবং লুইস এটিকে অসুখ মনে করলেও গ্যালভিনের সন্দেহ হতে শুরু করে যে এটি অ্যালজাইমার নয়, বরং কোনো অশুভ ডেমনিক শক্তির ছায়া। এই ভয়ের মাঝেই এক রাতে সে চুপচাপ ডেবরার ঘরে
একটি ক্রস ঝুলাতে যায় আর সেখানে সে ডেবরার কিছু পেন্টিং দেখতে পায়, যাতে জানালার বাইরে একটি রহস্যময় বড় ছায়া দেখা যাচ্ছিল। ভয়ে ভয়ে গ্যাভিন যখনই জানালায় ক্রসটি ঝুলিয়ে পিছন ফিরে দেখে, তার রক্ত একেবারেই শুকিয়ে যায়। ঠিক তার সামনে ডেবরা দাঁড়িয়ে তাকে এক দৃষ্টিতে অদ্ভুতভাবে দেখছে। এরপর ডেবরা এক ভয়ঙ্কর পুরুষের কণ্ঠে বলে ওঠে, তুমি কি আমাকে এখান থেকে তাড়াতে চাও? চেষ্টা করে দেখোই না। সেই দৃশ্যটি এতটাই ভয়ঙ্কর ছিল যে গ্যাভিন সেখান থেকে তৎক্ষণাৎ পালিয়ে যায়। গ্যাভিন থরথর করে কাঁপতে কাঁপতে মিয়ার কাছে গিয়ে সবটা জানায়। সে বলে যে সে এই কাজ ছেড়ে দিতে চায়, কারণ এটা কোনো রোগ নয়, বরং কোনো অশুভ ডেমনিক ছায়া। কিন্তু মিয়া তাকে শান্ত করে এবং আরও বেশি টাকার লোভ দেখিয়ে কাজ শেষ করার জন্য আটকে দেয়। আর ঠিক সেই রাতে আনুমানিক 2:30-র দিকে হঠাৎ পুরো বাড়িতে এক অদ্ভুত অ্যালার্ম বাজতে শুরু করে। মিয়া, লুইস এবং গ্যাভিন তাড়াহুড়ো করে জেগে ওঠে। কেউই বুঝতে পারছিল না যে কিসের শব্দ এটি। অ্যালার্মের শব্দে সারারও ঘুম ভেঙে যায়। সে দৌড়ে এসে সবাইকে জানায় যে এটি তার মায়ের সেই পুরনো সুইচবোর্ড সিস্টেমের অ্যালার্ম, যার কথা সে তাদেরকে বলেছিল। সারা তার মাকে দেখার জন্য ঘরের দিকে ছুটে যায়, কিন্তু ডেবরা সেখানে ছিল না। সবাই টর্চ নিয়ে বাড়ির এদিক ওদিক তাকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে তারা সেই স্টোর রুমে পৌঁছায় যেখানে সুইচবোর্ডটি ছিল, আর সেখানকার দৃশ্য দেখে সবারই আত্মা কেঁপে ওঠে। ডেবরা সম্পূর্ণ নগ্ন অবস্থায় সেই সুইচবোর্ডের সামনেই বসে আছে। তার চোখ দুটি পাথরের মতো স্থির হয়ে আছে এবং সে এক গভীর গলায় অদ্ভুত কিছু শব্দ বিড়বিড় করছে। তারপর হঠাৎই সে পাগলের মতো সুইচবোর্ডের তারগুলো এখানে ওখানে কানেক্ট করতে শুরু করে। আর ঠিক তখনই তারের মধ্যে জোরে স্পার্কিং হয়ে আগুনের ফুলকি বের হতে থাকে। সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু সাহস জুগিয়ে ডেবরাকে সেখান থেকে সরিয়ে আনে। ডক্টর নাজিরকে তৎক্ষণাৎ ফোন করা হয়। ডক্টর যখন পৌঁছায় তখন ডেবরা এত জোরে জোরে শ্বাস নিচ্ছিল যেন মনে হচ্ছিল তার বুক ফেটে যাবে। বেশ কিছুক্ষণ পর ওষুধ দিয়ে তাকে কিছুটা শান্ত করা সম্ভব হয়। এই কয়দিনে পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে উঠেছিল। মিয়া ভিতর থেকে পুরোপুরি ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু নিজের ডকুমেন্টারি শেষ করার নেশায় সে সেখানে থাকতে বাধ্য হয়। মিয়ার অবস্থা বুঝতে পেরে ডক্টর নাজির তাকে নিরাপত্তার জন্য একটি লোডেড ইঞ্জেকশন দেয় এবং করার নির্দেশ দেয় যে যদি ডেবরা আবার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে যেন এই ইঞ্জেকশন তাকে দেওয়া হয়। এরপর ডক্টর নাজির, মিয়া এবং সারা সেই পুরনো সুইচবোর্ডের কাছে আসে। তারা দেখে যে ডেবরা বারবার একটি বিশেষ ফ্রিকোয়েন্সি 337-এ তার কানেক্ট করার চেষ্টা করছিল। মিয়া সারাকে পরামর্শ দেয় তার মায়ের অবস্থা যখন কিছুটা স্বাভাবিক হবে তখন যেন সে এই নম্বরটি সম্পর্কে অবশ্যই তাকে জিজ্ঞাসা করে, কারণ সম্ভবত সে কোনো বিশেষ ব্যক্তির সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। অন্যদিকে গ্যাভিন জানায় যে সে মিয়ার কথা মতো সুইচবোর্ডের কাছে লাগানো ক্যামেরার রেকর্ড করা আওয়াজ বের করেছে। এরপর যখন সে রেকর্ডটি সবাইকে শোনায়, সবাই স্তব্ধ হয়ে যায়। তারা একটি ভারী এবং ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল। সেখানে শোনা যাচ্ছিল, তোমার ভেতরে সাপ তোমাকে মুক্ত করে দেবে, তবে আমার 5 নম্বর ইচ্ছেটা পূরণ করে দাও। এটা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ এটি ডেবরার গলার আওয়াজ ছিল না, এবং সবচেয়ে বড় কথা হলো সেই আওয়াজটি ছিল ফরাসি ভাষার। সারার জন্য এটি ছিল সবচেয়ে বেশি চমকে দেওয়ার মতো বিষয়, কারণ সে জানতো তার মা ফরাসি ভাষার একটি শব্দও জানে না। এরপর যখন সারা এইসব তার মায়ের প্রতিবেশী বন্ধু হ্যারিসকে জানায়, তখন হ্যারিস পরিষ্কার ভাষায় সতর্ক করে দেয়। সে বলে এই ডকুমেন্টারি করা ছাত্রদের কারণে ডেবরার পুরনো স্মৃতিগুলি জেগে উঠছে, এই কারণে সে কষ্ট পাচ্ছে। হ্যারিস সারাকে পরামর্শ দেয় যেন সে এখনই এইসব বন্ধ করে দিয়ে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু সারা আর্থিক অনটন এবং চিকিৎসার খরচের কারণেই নিরুপায় ছিল, তাই সে চাইলেও তাদেরকে বারণ করতে পারে না। পরের দিন সারা স্টোর রুম থেকে তার মায়ের সেই পুরনো রেজিস্টারটি বের করে, যেখানে সে সুইচবোর্ড অপারেটর থাকাকালীন সব রেকর্ড রাখতেন। সবাই আশা করেছিল যে এতে 337 নম্বর ক্লায়েন্টের পরিচয় পাওয়া যাবে, কিন্তু রেজিস্টার খুলতেই সবারই চোখ কপালে ওঠে। রেজিস্টার থেকে সে নম্বরের রেকর্ডের পাতাটি ছিলই না। 337-এর পর 338 নম্বর পাতা ছিল। কেউ খুব নিখুঁতভাবে 337 নম্বর পাতাটি ছিঁড়ে ফেলেছিল। তখন লুইসের মাথায় একটি বুদ্ধি আসে। সে একটি সাদা কাগজ নিয়ে সেই ছিঁড়ে ফেলা পাতার ঠিক নিচের পাতাটির উপর রাখে এবং তারপর শুকনো চারকল দিয়ে সেই কাগজের উপর হালকা হালকা ঘষতে শুরু করে। আর দেখতে দেখতে আগের পেনে চাপ থাকা কাগজের উপর কিছু অক্ষর ভেসে ওঠে এবং তারা ক্লায়েন্টের নাম পেয়ে যায়, দ্য আরদানিস। এরপর সবাই যখন ইন্টারনেটে দ্য আরদানিস নামের ব্যক্তি সম্পর্কে রিসার্চ করে, তখন তারা এমন কিছু জানতে পারে যা সত্যিই খুবই ভয়ঙ্কর ছিল। সেই ব্যক্তি আর কেউ নয়, ছিল একজন সিরিয়াল কিলার। তখনই সারার মনে পড়ে যায় যে যখন ছোট ছিল সে তখন তার শহরে লকডাউন রাখা হয়েছিল এবং শহরের পুলিশ চারিদিকে এই সিরিয়াল কিলারকে খুঁজছিল, কিন্তু তাকে কখনো পাওয়া যায়নি। সারা জানায় যে তার উপর একটি ডকুমেন্টারিও তৈরি করা হয়েছিল সেই সময়। এটা শুনে মিয়া সাথে সাথে ইন্টারনেট থেকে সেই ডকুমেন্টারি চালিয়ে দেয়। ডকুমেন্টারি থেকে তারা জানতে পারে যে দ্য আরদানিস পেশায় একজন ডক্টর ছিল, কিন্তু তার আসল উদ্দেশ্য চিকিৎসা ছিল না,
বরং মৃত্যু এবং অমরত্বের মাঝে একটি ডেমনিক পথ খুঁজে বের করা। ডকুমেন্টারিতে সেই দৃশ্যগুলো দেখে মিয়া, সারা এবং পুরো টিমের হাত পা ঠান্ডা হয়ে আসে। ভিডিওটি যত এগোচ্ছিল দ্য আরদানিসের সেই অন্ধকার ইতিহাস একের পর এক তাদের সামনে আসছিল। দ্য আরদানিস একটি প্রাচীন রিচুয়ালের রীতির পালন করেছিল, যাকে এক্সচেঞ্জ অফ ইমমর্টালিটি বা অমর হওয়ার উপায় বলা হতো। এই রিচুয়াল অনুযায়ী সে যদি 5 জন নিষ্পাপ মেয়ের বলি একটি বিশেষ পদ্ধতিতে দিতে পারত, তবে সে তার এই মরণশীল দেহ ত্যাগ করে এমন এক ডেমনিক শক্তিতে পরিণত হতো যাকে কখনো শেষ করে ফেলা সম্ভব ছিল না। এই রিচুয়ালের শর্তগুলো ছিল অত্যন্ত ভয়াবহ এবং গা শিউরে ওঠার মতো। তার এমন 5 জন মেয়ের প্রয়োজন ছিল যাদের পিরিয়ড সবে শুরু হয়েছে। সে এদের ব্লিডিং ফ্লাওয়ার বলতো, কারণ তার বিশ্বাস ছিল এই অবস্থায় মেয়েদের রক্ত সব থেকে শুদ্ধ থাকে, যা সে ওই ডেমনিক স্পিরিটকে অর্পণ করতে চেয়েছিল। বলিদানের সময় সে মেয়েদের শরীরের পাশে জ্যান্ত বিষধর সাপ রাখত। তার বিশ্বাস ছিল সাপ পুনর্জন্ম এবং পুরনো খোলস ছেড়ে নতুন জীবন পাওয়ার প্রতীক। সে চেয়েছিল ডেমনিক স্পিরিট তাকেও সাপের মতো তার পুরনো খোলস অর্থাৎ মানব শরীর ছেড়ে এক অমর আত্মায় রূপান্তরিত করে দিক। ডকুমেন্টারিতে দেখানো ইন্টারভিউতে একজন বৃদ্ধ সাক্ষী জানায়, পুলিশ রেকর্ড অনুযায়ী সে ইতিমধ্যেই 4 জন মেয়ের বলি দিয়ে ফেলেছিল। তাদের কঙ্কাল তার বাড়ির নিচেই পাওয়া গিয়েছিল। সে যখন 5 নম্বর মেয়ের বলি দিতে যাচ্ছিল তখনই পুলিশ খবর পেয়ে যায়। তবে ধরা পড়ার আগেই সে হঠাৎ গায়েব হয়ে যায়। না সে কখনো পুলিশের হাতে ধরা পড়েছিল, নাকি তার মৃত্যুর কোনো খবর পাওয়া গিয়েছিল। শোনা যায় 5 নম্বর মেয়েটির বলি না হওয়ার কারণে তার এই ডেমনিক রিচুয়াল অসম্পূর্ণই থেকে গিয়েছিল। সারা এবং মিয়া এখন ধীরে ধীরে সেই ভয়ঙ্কর সত্যটা বুঝতে পারছিল যে ডেবরা সেই রাতে সুইচ বোর্ডের সামনে আসলে কি করছিল। আসলে বহু বছর আগে যখন ডেবরা সুইচ বোর্ড অপারেটর ছিল, তখন দ্য আরদানিস তার একজন ক্লায়েন্ট ছিল। মিয়ার কিছুটা সন্দেহ হয় তখন সম্ভবত ডেবরাই ছিল সেই ব্যক্তি যে জেনে বুঝে বা না বুঝেই হোক দ্য আরদানিসের তার 5 নম্বর বলি দেওয়া থেকে তাকে বাধা দিয়েছিল। অথবা হয়তো ডেবরাই ছিল সেই কালো রহস্যের একমাত্র সাক্ষী। আর এখন এত বছর পর দ্য আরদানিস ডেবরার দুর্বল মস্তিষ্কের অর্থাৎ আলজাইমারের সুযোগে তার ডেমনিক স্পিরিট ডেবরার শরীর দখল করার চেষ্টা করছে, যাতে তার মাধ্যমে সে তার অসম্পূর্ণ 5 নম্বর বলিদান শেষ করে অমর হতে পারে। তবে যাই হোক, কিছুদিন পর ডেবরার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। তখন একদিন সকালে ব্রেকফাস্টের সময় সারা সাহস জুগিয়ে তার মায়ের কাছে জিজ্ঞাসা করে, দ্য আরদানিস কে মা? তুমি কি সেই নামের কাউকে চেনো? এই নামটা শুনে ডেবরা কিছুক্ষণের জন্য ভাবে এবং এরপর শান্ত গলায় বলে, হ্যাঁ, নামটা তো চেনা চেনাই মনে হচ্ছে। সারা তাকে আরও জিজ্ঞাসা করে, এটা কি সেই ডাক্তার যে 30 বছর আগে হঠাৎ গায়েব হয়ে গিয়েছিল? এটা শোনা মাত্রই ডেবরার চেহারার ভাব পুরোপুরি বদলে যায় এবং তার কণ্ঠস্বর হঠাৎ ভারী পুরুষদের মতো হয়ে যায়। সে শান্তভাবে বলে, সে গায়েব হয়নি, তাকে খুন করা হয়েছিল। এটি বলতেই ডেবরার শরীর কাঁপতে শুরু করে এবং সে জোরে জোরে কাঁচতে লাগে। সারা কিছু বুঝে ওঠার আগেই ডেবরা খারাপভাবে বমি করতে শুরু করে, কিন্তু সেই বমি সাধারণ ছিল না। তার মুখ থেকে প্রচুর পরিমাণে ভেজা মাটি এবং জ্যান্ত কেঁচো বের হচ্ছিল। এই দৃশ্যটি এতটাই জঘন্য ছিল যে সারা ভয়ে চিৎকার করে ওঠে। ডেবরাকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার নাজির এবং তার সাথী ডাক্তাররা এটি জেনে অনেকটাই অবাক হয়ে যায় যে একজন মানুষের পেটে কিভাবে এত মাটি এবং কেঁচো বের হতে পারে। মেডিকেল সায়েন্সের কাছে এর কোনো উত্তরই ছিল না। ডক্টর নাজির স্বীকার করে যে ডেবরার শরীরের পরিবর্তন এখন আর কোনো আলজাইমার রোগীদের মতো মনে হচ্ছে না। এদিকে লুইস কোনো ঝুঁকি না নিয়েই হাসপাতালের ঘরে লুকিয়ে একটি ক্যামেরা লাগিয়ে দেয়। সে চাইছিল রাতের অন্ধকারে ডেবরা যদি আবার কোনো অদ্ভুত আচরণ করে তবে তার প্রমাণ যেন তাদের কাছে থাকে। মিয়া এবং লুইস এখন ফুটেজের উপর কড়া নজর রাখছিল যে দ্য আরদানিসের ডেমনিক স্পিরিট পরবর্তীতে আর কি করতে পারে। ডেবরাকে হাসপাতালে ভর্তি করার পর সারা, মিয়া এবং তার সাথীরা বাড়িতে ফিরে আসে। গ্যাভিন এইসব অলৌকিক ঘটনায় পুরোপুরি ভেঙে পড়েছিল। সে মিয়াকে বলে যে সে এই প্রজেক্ট ছেড়ে চলে যাচ্ছে। মিয়া এবং লুইস তাকে থামানোর অনেক চেষ্টা করে, এমনকি আবারও তাকে টাকার লোভ দেখায়, কিন্তু গ্যাভিন আর রাজি হয় না। সে তার জিনিসপত্র নিয়ে তখনই চলে যায়। পরের দিন সারা, মিয়া এবং লুইস হাসপাতালে যায়। রাতে আনুমানিক 3টের সময় হঠাৎ তাদের কাছে খবর আসে যে ডেবরা তার কেবিনে নেই। লুইস তৎক্ষণাৎ ক্যামেরার ফুটেজ চেক করে দেখে যে কিছুক্ষণ আগেই ডেবরা চুপচাপ উঠে 4 নম্বর ফ্লোরে বাচ্চাদের সেকশনে গিয়েছিল এবং সুযোগ বুঝে একটি শিশুকে নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। এদিকে সিকিউরিটি টিম এবং ডক্টররা তাকে খোঁজার আপ্রাণ চেষ্টা করছিল। বাচ্চাটির এভাবে নিখোঁজ হওয়ার কারণে তার মা বাবার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। সিকিউরিটি টিমের পর যখনই প্রতিটি ফ্লোরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তখন তারা জানতে পারে ডেবরা বাচ্চাটিকে নিয়ে রান্নাঘরের দিকে গেছে। ডাক্তার এবং সিকিউরিটি টিম দ্রুত রান্নাঘরের দিকে ছুটে যায় এবং প্রতিটি কোণে তাকে খুঁজতে শুরু করে। আর ঠিক কিছুক্ষণ পর ডক্টর নাজির ডেবরাকে দেখতে পায়। সে একটি অন্ধকার কোণে বাচ্চাটির হাত ধরে দাঁড়িয়েছিল
ডক্টর নাজির খুব শান্তভাবে ডেবরাকে বোঝায় এবং বাচ্চাটিকে তার হাত থেকে ছাড়িয়ে তাকে সুরক্ষিত সেখান থেকে বার করে। সেই বাচ্চাটি ক্যান্সারে আক্রান্ত ছিল, যার ফলে তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। তার চোখগুলো একেবারে কালো এবং বসে গিয়েছিল, আর কেমোথেরাপির কারণে মাথার চুল সব ঝরে গিয়েছিল। বাচ্চাটিকে আলাদা করতে ডেবরা যেন উন্মাদ পাগল হয়ে যায় এবং বারবার বেবি বেবি বলে চিৎকার করতে থাকে। কোনো মতে তাকে কাবু করে আবার তার ঘরে ফিরিয়ে আনা হয়। এদিকে মিয়া এখন এই রহস্যের শেষ পর্যন্ত পৌঁছানোর জন্য মরিয়া হয়ে ওঠে। তাই সেই হিউম্যান সায়েন্সের প্রফেসর আর্নেস্টের সাথে দেখা করতে চলে যায়। সে প্রফেসরকে ডেবরার অদ্ভুত আচরণ এবং ফুটেজ সবকিছুই দেখায়, এমনকি সেই রেকর্ডিংও শোনায় যেখানে সে অদ্ভুত ভাষায় কথা বলছিল। ভালোভাবে দেখার পর প্রফেসর জানায় যে ডেবরার এই আচরণ কোনো রোগের লক্ষণ নয়। প্রফেসরের ধারণা ছিল যে ডেবরার মস্তিষ্ক এবং শরীরের উপর কোনো বাইরের অশুভ শক্তি দখলে চলে গেছে, যা নিজের অসম্পূর্ণ ইচ্ছা পূরণ করতে চায়। ফুটেজের ভিত্তিতে প্রফেসর একটি অবাক করে দেওয়া কথা বলে। ডেবরা এখন মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করেছে যে সে নিজেই সেই খুনি ডক্টর দে আরদানিস। প্রফেসর বুঝিয়ে বলে যে প্রায়ই এই ধরনের ডেমনিক স্পিরিটগুলো মরার পর কোনো দুর্বল বা অসুস্থ শরীরকে নিজের মাধ্যম হিসেবে বেছে নেয়। প্রফেসর আরও জানায় যে দে আরদানিস কোনো সাধারণ খুনি ছিল না, সে সাপের মতো নিজের খোলস ছেড়ে নতুন ও অমর জীবন পেতে চেয়েছিল। ডেবরা বারবার যে মাটি খাচ্ছে এবং নিজের চামড়া খামচে তুলছে আর তার শরীরের চামড়া সাপের মতো দেখাচ্ছে, এই সব সেই ডেমনিক রিচুয়ালের লক্ষণ ছিল। প্রফেসর তাদেরকে সতর্ক করে দেয় ডেবরা ততক্ষণ শান্ত হবে না যতক্ষণ না সে তার পঞ্চম বলি শেষ করবে। হাসপাতালে সেই শিশুটিকে তুলে আনাও ছিল সেই রিচুয়ালের একটি অংশ। ডেবরা সেই শিশুটির বলি দিয়ে দা আরদানিসের সেই পুরনো শয়তানি রিচুয়াল পূরণ করতে চাইছিল। প্রফেসর আর্নেস্ট মিয়াকে জানায় যে দক্ষিণ আফ্রিকায় এমন একটি ঘটনা ঘটেছিল যেখানে এক মায়ের শরীরে তার মৃত ছেলের স্পিরিট চেপে বসেছিল এবং সবশেষে যখন একজন তান্ত্রিক সেই ছেলের মৃতদেহ পুড়িয়ে ছাই করে দেয়, তখনই সেই মা ডেমনিক ছায়া থেকে মুক্তি পায়। একদিন ডেবরার প্রতিবেশী বন্ধু হ্যারিস যখন হাসপাতালে তাকে দেখতে যায়, তখন ডেবরার অবস্থা দেখে তার খুবই খারাপ লাগে। হ্যারিসকে নিজের ঘরে একা পেয়ে ডেবরা কাঁদতে কাঁদতে তাকে অনুরোধ করে, আমাকে মেরে ফেলো হ্যারিস, আমি আর এইভাবে বাঁচতে চাই না। হ্যারিস খুব ভালো করে জানতো ডেবরা কেন এমন কথা বলছে। সেই ডেমনিক স্পিরিটের অভিশাপ থেকে ডেবরাকে মুক্ত করার এটাই একমাত্র পথ বাকি ছিল। তাই সে না চাইতো কাঁপতে কাঁপতে বালিশ তুলে ডেবরার মুখ চেপে ধরে তাকে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই ঘরের দেওয়ালে সেই ভারী টিভিটি নিজে থেকেই উড়ে এসে হ্যারিসের মাথায় এমনভাবে আঘাত করে যেন কেউ সেটিকে ছুঁড়ে মেরেছে। হ্যারিস ছিটকে গিয়ে পড়ে, গুরুতরভাবে আহত হয়ে যায়। তাকে তৎক্ষণাৎ চিকিৎসার জন্য ভর্তি করা হয়। খবর পেয়ে সারা আর মিয়া হাসপাতালে ছুটে আসে। পুলিশ এবং সিকিউরিটি সারাকে ভিতরে যেতে বাধা দিলেও সে জোর করে হ্যারিসের ঘরে ঢুকে পড়ে। সেখানে হ্যারিস কাঁদতে কাঁদতে সারাকে তাদের গোপন রহস্য সম্পর্কে জানায়, যা তাকে গত 30 বছর ধরে শান্তিতে বাঁচতে দেয়নি। সে বলে, সারা, দা আরদানিস যে 5 নম্বর মেয়েটিকে খুঁজছিল সে আর কেউ নয়, সেটি ছিলে তুমি সারা। এটা শুনে সারা একেবারে চুপচাপ হয়ে যায়। হ্যারিস আরও বলে যে দা আরদানিস প্রথমে সুইচবোর্ড সার্ভিসের মাধ্যমে তোমার মায়ের সাথে পরিচয় করে এবং ধীরে ধীরে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। হ্যারিস জানায়, একদিন সুযোগ বুঝে দা আরদানিস যখনই তোমার বলি দিতে যাচ্ছিল, ডেবরা সেখানে পৌঁছে যায় এবং তোমাকে বাঁচানোর জন্য কোদাল দিয়ে তার উপর হামলা করে তাকে চিরতরে খতম করে দেয়। আর একজন প্রতিবেশী এবং বন্ধু হিসেবে হ্যারিস ডেবরাকে সাহায্য করেছিল এবং তারা দুইজনে মিলে সেই লাশটিকে বাগানে পুঁতে দিয়েছিল। সারা এইসব শুনে একেবারে স্তব্ধ হয়ে যায়। তখনই সিকিউরিটি টিম রুমে এসে সারাকে জোর করে বাইরে নিয়ে চলে যায়। সারা সেখান থেকে তাড়াতাড়ি দৌড়ে বাড়ি পৌঁছায় এবং বাগানে মিয়া ও লুইসের সাথে মিলে হ্যারিসের বলা জায়গায় মাটি খুঁড়তে শুরু করে। কিন্তু অনেক গভীর পর্যন্ত খোঁড়ার পরেও তারা কোনো মৃতদেহ পায় না, বরং তারা সারার মায়ের ছোট্ট কোদালটি পায়। সারা পুরো বিষয়টিই বুঝতে পেরে যায়। কয়েকদিন আগে তার মা রাতের অন্ধকারে বাগানে পাগলের মতো কেন মাটি খুঁড়ছিল। দা আরদানিসের মৃতদেহ তার মা আগেই বের করে নিয়েছে এবং সেটিকে সরিয়ে অন্য কোথাও লুকিয়ে রেখে দিয়েছে। আর এই সব কিছুই তার ভিতরে থাকা সেই ডেমনিক স্পিরিট তাকে দিয়ে করাচ্ছিল। আসলে দা আরদানিস ছিল এক ডেমনিক স্পিরিট, যাকে মেরে পুঁতে ফেলার পরেও তার আত্মা এতটাই শক্তি ছিল যে সে ডেবরার ভিতরে ঢুকে এইসব করাচ্ছিল। আর কারণ ছিল একদমই পরিষ্কার, যাতে শেষ বলি দিয়ে সে তার নতুন জীবন ফিরে পেতে পারে। সারা এবং মিয়া তৎক্ষণাৎ দৌড়ে বাড়ির ভিতরে যায় এবং পাগলের মতো খুঁজতে শুরু করে যে তার মা মৃতদেহটি কোথায় লুকিয়ে রেখেছে। অনেকক্ষণ পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজার পরেও তারা কিছুই পায় না। হঠাৎ সারা নজর পড়ল ছাদের সিলিং এর এক কালো দাগের উপর। সেই জায়গাটি আগে এরকম ছিল না, সেটি ছিল একটি ঘরের নিচে, যা বহু বছর ধরেই বন্ধ পড়ে রয়েছে। যখন তারা সেই ঘরে যায়, সেখানকার দৃশ্য দেখে তাদের গায়ের লোম খাড়া হয়ে যায়। পুরো ঘর জুড়ে অদ্ভুত সব কালো জাদু সরঞ্জাম এবং পুরনো সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে। ঠিক কোনায় তারা একটি বস্তা বাঁধা কিছু একটা দেখতে পায়। সেখান থেকে খুবই খারাপ দুর্গন্ধ আসছিল।
ভয়ে ভয়ে যখনই তারা সেই বস্তাটি খোলে তার ভিতরে একটি পচে যাওয়া বিকৃত লাশ দেখতে পায়। সবাই ভয় পিছিয়ে যায়। তবে সারা কোনো মতে সাহস জুগিয়ে বস্তাটির মৃতদেহটিকে নিয়ে নিচে আসে। সে বলে, আমাদের এখনই এটাকে পোড়াতে হবে, কারণ প্রফেসর বলেছিল শরীর পোড়ালেই আত্মা মুক্তি পাবে এবং আমার মা সুস্থ হয়ে যাবে। তারা আগুন জ্বালানোর জন্য কাঠ খুঁজছিল। ঠিক তখনই তারা দেখে যে লাশটি হঠাৎ নড়তে শুরু করেছে আর সবারই হাত পা ঠান্ডা হয়ে আসে। তখনই বস্তার ভিতর থেকে একটি কালো সাপ বেরিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। তারা সাপটিকে খুব একটা গুরুত্ব না দিয়ে আবার বস্তাটি পোড়ানোর চেষ্টা করে, কিন্তু যখনই তারা আগুনের মশাল বস্তার কাছে নিয়ে যায়, হঠাৎ এক প্রচণ্ড বিস্ফোরণ হয়ে তীব্র ধাক্কায় মিয়া এবং সারা দূরে ছিটকে পড়ে। পুরো ঘর ধোঁয়ায় ভরে যায়। কিছুক্ষণ পর ধোঁয়া সরে যাওয়ার পর তারা দেখে যে বস্তাটি জ্বলেনি, সেটি আগের মতোই আছে। হঠাৎই তারা বাড়ির প্রতিটি কোণে ভয়ঙ্কর আকৃতির ছায়া দেখতে পায় আর দেওয়াল থেকে ফিস ফিস বিকট শব্দ তাদের কানে আসে। মনে হচ্ছিল বাড়ির প্রত্যেকটি কোণে দ্য আরদানিসের ডেমনিক স্পিরিট ঘুরে বেড়াচ্ছে। প্রত্যেকেই চরম আতঙ্কে সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচে। তিনজন সেই অভিশপ্ত বাড়ি থেকে কোনো মতে বের হতেই সারার ফোনের ঘন্টা বেজে ওঠে। হাসপাতাল থেকে খবর আসে যে ডেবরা সেখান থেকে পালিয়েছে। এটি শুনে সারা আরও আতঙ্কিত হয়ে পড়ে। সে বুঝতে পারে যে এবার সময় শেষ হয়ে এসেছে, খুব তাড়াতাড়ি কিছু করতে হবে। সে আবারও বাড়ির ভিতরে ছুটে যায় এবং লাশের সেই বস্তাটি টেনে গাড়িতে তুলে নেয়। সে জানতো যে এই লাশ পুড়িয়ে সে তার মাকে ডেমনিক স্পিরিট থেকে মুক্ত করতে পারবে। সে যত দ্রুত সম্ভব হাসপাতালে পৌঁছায়। সে দেখে যে সেখানে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। সিকিউরিটি গার্ড এবং নার্সরা এদিক ওদিক ছুটছে। সারা ভিতরে ঢোকার চেষ্টা করতেই সিকিউরিটি তাকে আটকে দেয়, কিন্তু সে কারোর কথা শোনার অবস্থায় ছিল না। সে এক ঝটকায় তাদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে চিৎকার করতে করতে সরাসরি তার মায়ের ঘরের দিকে দৌড়ে যায়। যখন সে ডেবরার কেবিনে ঢোকে, সেখানকার দৃশ্য দেখে সে ভয়ে কেঁপে ওঠে। বিছানা খালি ছিল এবং তার উপর পুরো তাজা রক্ত লেগেছিল। ডাক্তার নাজির তাকে জানায় যে এখানে যে গার্ড ছিল সে হঠাৎ মাটিতে পড়ে অদ্ভুতভাবে ছটপট করছিল এবং এই সুযোগেই ডেবরা এখান থেকে পালিয়ে যায়। সারার আর বুঝতে দেরি হয় না, দ্য আরদানিসের ডেমনিক স্পিরিট এই সব কিছু করেছে। তখনই সিসিটিভিতে হাসপাতালে এক্সিট গেটের এক হাড় হিম করা দৃশ্য দেখা যায়। ডেবরা সেই ছোট্ট বাচ্চা কারার হাত ধরে গেটের ঠিক সামনে দাঁড়িয়ে আছে। একজন সিকিউরিটি গার্ড সাহস দেখিয়ে তাকে আটকানোর চেষ্টা করলে ডেবরা একটি হিংস্র পশুর মতো তার উপর ঝাঁপিয়ে পড়ে। তার গলাটি নিজের দাঁত দিয়ে এমন নির্মমভাবে কামড়ে ধরে যে সেই গার্ডের সেখানেই মৃত্যু হয়ে যায়। এরপর রক্তমাখা অবস্থাতেই ডেবরা খুব শান্তভাবেই কারার হাত ধরে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। ততক্ষণে পুলিশও সেখানে পৌঁছে গিয়েছিল। পুলিশ জানায় যে পার্কিং থেকে একটি গাড়ি চুরি হওয়ার অভিযোগ এসেছে। মিয়া এবং সারা তৎক্ষণাৎ বুঝতে পারে যে এই কাজ ডেবরারই। সারা পুলিশকে বোঝানোর চেষ্টা করে যে তার মা সম্ভবত মোনাকান মিল পর্বতের দিকেই গেছে, কারণ দ্য আরদানিস তার অসম্পূর্ণ রিচুয়াল সেখানেই শেষ করতে চেয়েছিল। সারা এক মুহূর্ত সময় নষ্ট না করে মিয়া এবং লুইসকে নিয়ে নিজের গাড়িতে করে পাহাড়ের দিকে বেরিয়ে পড়ে। পুলিশের একটি ভ্যানও তাদের পিছু পিছু রওনা দেয়। পাহাড়ে পৌঁছাতেই তারা সেই চুরি হওয়া গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে, আর এটা দেখেই পরিষ্কার হয়ে যায় যে ডেবরা এবং বাচ্চাটি আশেপাশেই আছে। ঘুটঘুটে এই অন্ধকারে পুলিশ তাদের টর্চের আলোতেই ডেবরা এবং শিশুটিকে খুঁজতে শুরু করে। সারা এবং মিয়াও পুলিশের পিছন পিছন যায়। তখনই হঠাৎ হেডলাইটের আলোয় তারা জঙ্গলের মাঝখানে ডেবরা এবং কারাকে দাঁড়িয়ে থাকতে দেখে। পুলিশ তাড়াতাড়ি গাড়ি থামায়। পুলিশ অফিসাররা ধীরে ধীরে বন্দুক নিয়ে তার দিকে এগিয়ে যায়। তারা খুবই শান্তভাবে ডেবরাকে বোঝানোর চেষ্টা করে, ডেবরা, আমরা এখানে তোমাকে সাহায্য করতে এসেছি, সব ঠিক হয়ে যাবে, শুধু একটু শান্ত হও। ঠিক তখনই সেই ছোট্ট মেয়েটি হঠাৎ এক অদ্ভুত গলায় বলে ওঠে, ওদেরকে মেরো না, ওরা খুবই ভালো মানুষ, ওরা আমাকে নদীতে স্নান করিয়ে পবিত্র করবে। কারা বারবার এই একই কথা বলছিল, যেন সে পুরোপুরি দ্য আরদানিসের নিয়ন্ত্রণে চলে গেছে। ওদিকে অন্য এক মহিলা পুলিশ অফিসার ধীরে ধীরে হাতকড়া নিয়ে ডেবরার দিকে এগিয়ে যায়। ডেবরার মুখ কোনো হিংস্র পশুর মতো রক্ত মাখা ছিল, তার চোখগুলো সাপের মতো জলজল করছিল। পুলিশ অফিসার লিন্ডা যেই হাতকড়া পরানোর জন্য হাত বাড়ায়, ডেবরা একেবারে সাপের মতো গতিতে নিজের মুখ খুলে সাপের মতোই সেই পুলিশ অফিসারের মুখে বিষ ছিটিয়ে দেয়। আর এটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব ছিল না। বিষ লাগার সাথে সাথেই অফিসারের মুখ অ্যাসিডের মতো পুড়তে শুরু করে। সে যন্ত্রণায় চিৎকার করে ওঠে। আর এই হুড়োহুড়ি সুযোগ বুঝে ডেবরা কারাকে নিয়ে জঙ্গলের ভিতরে পালিয়ে যায়। ঘন অন্ধকারে জঙ্গলের ভিতর দিয়ে মিয়া এবং পুলিশ তাদের টর্চ নিয়ে ডেবরার পিছু করতে শুরু করে। কিছুটা দূর যাওয়ার পর তারা নদী বয়ে যাওয়ার শব্দ শুনতে পায়। যখন তারা দৌড়ে নদীর কিনারায় পৌঁছায়, সেখানকার দৃশ্য দেখে তাদের হাত পা কেঁপে ওঠে। এটা ছিল সেই পুরনো মোনাকান নদী, যার কথা ডকুমেন্টারিতে শয়তানি দ্য আরদানিসের ডেমনিক রিচুয়ালের জায়গা হিসেবে উল্লেখ করা হয়েছিল। নদীর ধারে রক্তমাখা পায়ের ছাপ তাদের জঙ্গলের মাঝে একটি পুরনো পরিত্যক্ত ঘরের সামনে নিয়ে যায়। রাতের ঘন অন্ধকারে সেই ঘরটি কোনো অন্ধকার কালকুঠরির মতো লাগছিল। সেই কুঠরিতে কয়েক পা এগোতেই হঠাৎ সারা দেখে তাদের সাথে আসা লেডি অফিসারের লাশ পড়ে রয়েছে।
তার পেট চিরে নৃশংসভাবে মেরে ফেলা হয়েছে তাকে। ঠিক তখনই কিছুটা দূরে ডেবরাকে দেখতে পায়। সে তার মাকে ডাক দেয়, কিন্তু ডেবরা তাকে দেখা মাত্রই অন্ধকারে কোথাও পালিয়ে যায়। আর সেই মুহূর্তে পুরো ঘরে বাচ্চা মেয়েটির চিৎকার শোনা যেতে থাকে। সেই আওয়াজ অনুসরণ করে সারা এবং মিয়া এক সরু গুহার কাছে পৌঁছায়, যার মুখে অনেকগুলি সাপ ছিল। সারা কোনো মতে সেই সাপগুলোর হাত থেকে বেঁচে গুহার ভিতরে ঢুকে পড়ে। মিয়াও ক্যামেরা নিয়ে তার পিছনে পিছনে ভিতরে ঢুকে যায়। গুহার ভিতরে তারা দেখে যে ডেবরা কারার উপরে একটি সাপ রেখে কোনো এক প্রাচীন রিচুয়াল করছে। সারা তৎক্ষণাৎ ডক্টরের দেওয়া সেই অজ্ঞান করার ইঞ্জেকশনটি বের করে আর ধীরে ধীরে তার মায়ের দিকে এগিয়ে যায়। কিন্তু ইঞ্জেকশন দেওয়ার আগেই ডেবরা কোনো হিংস্র পশুর মতো সারা এবং মিয়ার ওপর ঝাঁপিয়ে পড়ে। দুজনেই মাটিতে ছিটকে পড়ে যায় এবং এই সুযোগে ডেবরা আবারও কারাকে নিয়ে পালিয়ে যায়। মিয়া এবার পুরোপুরি আতঙ্ক হয়ে পড়েছিল। সে সেখান থেকে বেরোতে চাইছিল, কিন্তু সারা এর শেষ দেখতে চাইছিল। সে মিয়াকে নিয়ে গুহার আরও ভিতরে ঢুকে পড়ে। গুহার বেশ কিছুটা ভিতরে গিয়ে তারা যা দেখে তা তাদের নিজের চোখেই বিশ্বাস হয় না। সামনে ডেবরার চোয়াল কোনো অজগরের মতো অস্বাভাবিকভাবে হাঁ হয়ে খোলা ছিল এবং সে কারার মাথাটি নিজের মুখে পুরোপুরি গিলে ফেলার চেষ্টা করছিল। এই দৃশ্যটি এতটাই ভয়াবহ ছিল যে সারা কিছু না ভেবেই ডেবরার উপর গুলি চালিয়ে দেয়। গুলি লাগতেই ডেবরা কারাকে ছেড়ে দিয়ে কোনো আহত পশুর মতো চিৎকার করে। সারা তার মাকে সাহস দিয়ে আরও জোরে চিৎকার করে বলে, মা, ওই ডেমনের সাথে তুমি লড়াই করো, তুমি ওকে হারাতে পারবে। কিন্তু ডেমনিক শক্তি তখন পুরোপুরি ডেবরাকে নিয়ন্ত্রণ করছিল। সে সারার ওপর হামলা করে, কিন্তু সারা ভয় না পেয়ে তার মায়ের চোখের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, মা, আমি সারা, তোমার মেয়ে। এটি শুনে ডেবরার শরীর কিছু সময়ের জন্য শান্ত হয়ে যায়। আর এই সুযোগকে কাজে লাগিয়ে সারা তার ঘাড়ে সেই ইঞ্জেকশন পুশ করে দেয়। ইঞ্জেকশন দেওয়ার পর ডেবরা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই ওষুধ কাজ করতে শুরু করলে সে শান্ত হয়ে পড়ে যায়। মিয়া এবং সারা তৎক্ষণাৎ কারাকে তার থেকে দূরে সরিয়ে নেয়। সারা তার সাথে দা আরদানিসের লাশের সেই বস্তাটিও নিয়ে এসেছিল। ডেবরা অজ্ঞান হয়ে যাওয়ার পর দা আরদানিসের শক্তিও দুর্বল হয়ে পড়েছিল। সারা তৎক্ষণাৎ বস্তাটি নিচে রেখে আগুন ধরিয়ে দেয়, আর আগুন লাগার সাথে সাথেই দা আরদানিসের সেই পচে যাওয়া দেহ পুড়ে যেতে লাগে, আর সেখান থেকে জোরালো চিৎকার শোনা যায়। আর ঠিক তখনই অজ্ঞান ডেবরা এক ঝটকায় উঠে সেই জ্বলন্ত বস্তাটিকে নিয়ে পাশের জলের গর্তে ছুঁড়ে ফেলে দেয়। সাথে সাথে এই জোরালো বিস্ফোরণ হয়ে চারিদিকে ধোঁয়ায় ভরে যায়। কিছুক্ষণ পর সারা একদিক থেকে ডেবরার ডাকার শব্দ শুনতে পায়। এটি ছিল ডেবরার আসল শব্দ। সারা দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে, আর কিছুক্ষণ পরেই পুলিশ এখানে পৌঁছে সবাইকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যায়। কয়েক সপ্তাহের চিকিৎসার পর ডেবরা এবং কারার অবস্থা অনেকটাই ঠিক হয়ে যায়, আর সবশেষে ওই ডেমনিক স্পিরিটের খেলা শেষ হয়। প্রায় 1 বছর পর একজন রিপোর্টার কারার বাড়ি যায়। সেখানে সে তার জন্মদিন পালন করছিল। রিপোর্টার তাকে দেখে অবাক হয়ে গেছিল যে শিশুটি 1 বছর আগে ক্যান্সারের শেষ পর্যায়ে ছিল, সে এখন পুরোপুরি সুস্থ কিভাবে। তার ঘন চুল আবারও ফিরে এসেছিল এবং তার ত্বক সাধারণ মানুষের মতো চকচক করছিল। সবাই কি অলৌকিক ঘটনা বলে মনে করছিল, কিন্তু কাহিনীর সবথেকে ভয়ানক সত্যটা লুকিয়েছিল এখানেই। ওই রিপোর্টার এবং কারার সেই কথোপকথনের মাঝে রিপোর্টার তাকে জিজ্ঞাসা করে, এখন তুমি তো ঠিক আছো, তাহলে সামনে কি করার পরিকল্পনা আছে? কারা রহস্যময়ভাবে হাসি দিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে বলে, আমার তো একটাই পরিকল্পনা আছে, কিন্তু সেটা হলো সিক্রেট। এখানেই গল্পের সবথেকে ভয়াবহ মোড় সামনে আসে। আসলে দা আরদানিসের সেই প্রাচীন রিচুয়াল সফল হয়ে গেছে। অমর হওয়ার জন্য তার 5 নম্বর বলিদানের প্রয়োজন ছিল। ডেবরা যখন কারাকে সাপের মতো গিলে খাওয়ার প্রক্রিয়া শুরু করেছিল, সেই শারীরিক সংস্পর্শের সময় দা আরদানিস ডেবরার শরীর ত্যাগ করে কারার অল্পবয়স্ক শুদ্ধ শরীরে প্রবেশ করেছিল। তার পরিকল্পনা ছিল যখন এই শরীরটি বৃদ্ধ হবে তখন সে আবার 5 জন মেয়েকে খুঁজবে এবং অমর হওয়ার জন্য সেই রিচুয়াল পুনরায় শুরু করবে। আর এদিকে সবাই শুধু এটাই ভেবেছিল যে অশুভ শক্তি হেরে গেছে, কিন্তু না, অশুভ শক্তি তার শুধু চেহারা বদলে নিয়েছে। আর এর সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই রহস্যময় কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এই রকম কাহিনী শুনতে সবসময় আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।